ইরানে গিয়ে খামেনি বাড়ির সামনে ধর্ণা দিল মমতা। মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে রাজ্যপালের নালিশ শুভেন্দুর। হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে সহবাস, বিয়ে, বিতর্ক। সেই হিরণকে সরিয়ে বিজেপির খড়গপুরের সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ। বিতর্কের মাঝে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা, কূটনীতি পথে হাঁটার পরামর্শ নামর। মন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে মেয়েদের নিয়ে ব্যবসার অভিযোগ তুলেন মহুয়া। ভাইরাল অডিও ঘিরে ফিসফাস তৃণমূলে। বাজারে 100 টাকা, রেশন দোকানে কত টাকায় কেরোসিন পাবেন জেনে নিন। যুবসাথীর টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে কি থাকা জরুরি, জানুন সরকারি নিয়ম। মার্চের দ্বিতীয় সপ্তাহে ফের বাড়ল সোনার দাম, জানুন আজকের 22 ও 24 ক্যারেট গোল্ড প্রাইস। গ্যাসের বদলে ঘুঁটে লাইনে দাঁড়ানো জনতার হাতে ঝুড়ি ভর্তি বিকল্প জ্বালানি তুলে দিলেন কাউন্সিলর। নজর এসসি, এসটি, ওবিসিদের উন্নয়নে, ভোটের মুখে 5টি উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা মমতার। বর কোণে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাস, ঘটল ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 14 জনের, আনন্দ বদলে গেল বিষাদে। 60 লক্ষ নাম বাদ যাচ্ছে, সুপ্রিম মেনকা গুরুস্বামী সওয়ালের পরই এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট। বিয়ের দাবিতে ধর্মঘটে সামিল হলে বেতন কাটা যাবে, নবান্নের হুঁশিয়ারি, পাল্টা বার্তা শুভেন্দুর। এসপি ডিএমদের সরিয়ে দিলে ভোটের পর আবার নিজের জায়গায় বসিয়ে দেব, কমিশনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। ইরান যুদ্ধে মরিয়া আমেরিকা, নিজের আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে বড় সিদ্ধান্ত ট্রাম্পের। যুব সাথী নিয়ে বড় বার্তা, নবান্নের প্রশাসনিক বৈঠকে কি জানালেন মুখ্যমন্ত্রী, কালকের মধ্যেই। বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত, প্রথম দফায় দিলীপ শুভেন্দুর নামে শিলমোহর। প্রয়াত বিজেপি নেতা, পাশে দাঁড়ানোর কথা ছিল বিজেপির, কিন্তু পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক। এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, রান্নার গ্যাস নিয়ে বা মুখ খুললেন মোদী, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। ইউনূসের আমলে বাংলাদেশের সংখ্যালঘুর উপর হামলায় 3100 ঘটনা, তারেক সরকারের কাছে দিল্লির কি প্রত্যাশা। রবিবার থেকে ফের বৃষ্টিতে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ, ভিজবে উত্তরে এইসব জেলাও। কমলা গোলাপ দিয়ে স্বাগত দিলেন গীতা। মমতাকে নিয়ে নয়া রাজ্যপালকে কি বলে এলেন শুভেন্দু। 1900 টাকা সিলিন্ডার মিলছে 2500 টাকায়, এলপিজি নিয়ে বাড়ছে উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ইরানে গিয়ে খামেনি বাড়ির সামনে ধর্ণা দিল মমতা। মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে রাজ্যপালকে নালিশ শুভেন্দুর। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পরদিনই রাজভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে রাজ্যপাল RN রবির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন শুভেন্দু। এদিন রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে বর্তমান প্রশাসনিক পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে তিনি রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন। তার কথায়, রাজ্যে যে অরাজকতা চলছে, বিশেষ করে রাষ্ট্রপতি অনুষ্ঠানের নিরাপত্তা প্রোটোকল যেভাবে লঙ্ঘিত হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমি রাজ্যপালের কাছে অনুরোধ করেছি যাতে ডিজিপি এবং মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী দলনেতা একটি চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে 2041 সালের মধ্যে এ রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে। মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছেন। এই বিষয়টি আমি রাজ্যপালকে সবিস্তারে জানিয়েছি। এসআইআর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর অবস্থান বিক্ষোভ নিয়ে তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি ধর্ণা দিতেই হয় তবে তিনি ইরানে গিয়ে খামেনি বাড়ির সামনে দিন, ওটাই ওর প্রকৃত জায়গা। তৃণমূলের কাছে প্রচুর টাকা আছে, ভারত সরকার ওদের পাসপোর্ট ভিসা দিয়ে দিক, ওরা সব তেহরানে চলে যাক, বরঞ্চ ওখানে গিয়ে জাহাজ নিয়ে হরমুজ প্রণালী পাহারা দিক, তাহলে বুঝবো দেশের জন্য কাজ করছে। এই অভিযানে নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী নিয়ে বড় বার্তা, নবান্নে প্রশাসনিক বৈঠকে কি জানালেন মুখ্যমন্ত্রী, কালকের মধ্যে। নবান্নে বৈঠকে বড় বার্তা, কালকের মধ্যে যুবসাথী ক্ষেত মজুর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ভোট চলবে, উন্নয়নের কাজও চলবে। ভোটের জন্য উন্নয়নের কাজ যেন কোথাও বাধাপ্রাপ্ত না হয়। নবান্নে প্রশাসনিক বৈঠকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভা ভোটের মুখে যুবসাথী প্রকল্প নিয়ে তুঙ্গের রাজনৈতিক চর্চা। এই আবহেই শনিবার থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ভাতা নাকি স্থায়ী চাকরি, এই প্রশ্নে আড়াআড়িভাবে বিভক্ত যুব সমাজ।
রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। এই আবহে বাংলা যুবসাথী প্রকল্প চালুর দিন আরো এগিয়ে এনেছে রাজ্য সরকার। শনিবার থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা সকাল বিকেল দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, গালমন্দ করতেন, আজ তারাই লাইনে দাঁড়িয়ে যুবসাথী ফর্ম ফিল আপ করছেন। ফেব্রুয়ারি 5 তারিখ বাজেট হয়েছে, সেখানে যুবসাথীর কথা ঘোষণা হয়েছে। আজ 8 তারিখ মার্চের 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যুবসাথীর। রাজনৈতিক আকচি চরমে উঠলেও ভাতা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অনেকেই, যেমন দুর্গাপুরের বাসিন্দা সৌগত চন্দ্র। তিনি আইনের 2য় বর্ষে পড়ুয়া, LLB 2য় বর্ষ পড়ুয়া সৌগত চন্দ্র বলেন, যুবসাথী প্রকল্পে যে 1,500 টাকা দেয়া হচ্ছে, আমার পরবর্তীকালে কর্মসংস্থানে ফর্ম ফিল আপ এবং সেখানে যাতায়াতের খরচায় আমার অনেক সুবিধা হবে। রানীগঞ্জে সবজি বিক্রেতা অখিলেশ্বর মাহাতো পরিবারের একমাত্র রোজগেরে ভাতার টাকা অনেকটাই ভরসা জুগিয়েছে তাকে। ময়নাগুড়ি হরিশঙ্কর বর্ধমানের তিতাসরা আবার স্থায়ী চাকরি চায়। মার্চের 2য় সপ্তাহে ফের বাড়ল সোনার দাম। জানুন আজকের 22 ও 24 ক্যারেট গোল্ড প্রাইস। সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে, যার ফলে যথারীতি হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। তবে মার্চের 2য় সপ্তাহে আরও একবার বাড়ল সোনার দাম। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে জনসাধারণের। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন আজকে লেটেস্ট রেট। 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 15,330 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,53,300 টাকা। আর 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 16,130 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,61,300 টাকা। নজরে SC ST OBCদের উন্নয়ন। ভোটের মুখে 5টি উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা মমতার। বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নজরে SC ST OBC ভোট। দলিত, আদিবাসী তথা পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার। এই বোর্ড তাদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, মুন্ডা, কোড়া, ডোম, কুম্ভকার, সদগোপদের জন্য 5টি উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে তার সরকার। মমতা লেখেন, এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করবে। আরও আর্থসামাজিক প্রবৃত্তি উন্নয়নে কাজ করবে। তবে এই প্রথম নয়, আগেও পিছিয়ে পড়া জনজাতি, উপজাতি উন্নয়নের লক্ষ্যে একাধিক পর্ষদ গঠন করা হয়েছে, সেগুলি কাজও করছে। মমতা লিখেছেন, সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে 2013 সাল থেকে আমরা আমাদের দুর্বল সম্প্রদায়ের জন্য এই জাতীয় অনেক বোর্ড প্রতিষ্ঠা করেছি। এই কথা জানিয়ে মমতা জানিয়েছেন, মা মাটি মানুষের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা যে কোনো পিছিয়ে পড়া সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। বরকনে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাস, ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু 14 জনের, আনন্দ বদলে গেল বিষাদে। পাকা সড়কে ঢাল জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য কাচের টুকরো। গাড়ি খণ্ড খণ্ড অংশের সঙ্গে জড়িয়ে আছে কয়েক জোড়া জুতো, স্যান্ডেল। শুক্রবার সকালে বাগেরহাট রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা মোংলা মহাসড়কে দেখা যায় এমন দৃশ্য। গন্তব্য থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বরকনেবাহী মাইক্রোবাসটিতে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নেয় শোকে। বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনী একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে 4টি শিশু। তাদের মধ্যে 2 জন শিশুর বয়স 2 বছরের কম। নিহত হয়েছেন তাদের মায়েরাও। গাড়িতে শিশুদের শান্ত রাখতে মায়েরা হয়তো চুষনি মুখে তুলে দিয়েছিলেন, কিন্তু সেই মা সন্তান কেউই এখন বেঁচে নেই। দুর্ঘটনাস্থলে পড়ে থাকা সেই চুষনি যেন মর্মান্তিক ঘটনাটি নীরব সাক্ষী। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রায় 16 ঘন্টা পরও আজ সকালে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা এবং উৎসুক জনতা। কেউ কেউ ভয়াবহতা উপলব্ধি করে শিউরে উঠেছিলেন, কেউ আফসোস করে স্বজন হারানো পরিবারগুলোর ব্যথা উপলব্ধির চেষ্টা করছিলেন। দুর্ঘটনাস্থলের কাছেই রফিকুল ইসলামের বসতবাড়ি। আজ সকালে তিনি রাস্তার উপর ছড়িয়ে থাকা কাচের টুকরো, জুতো এবং অন্যান্য জিনিস দেখছিলেন। তিনি বলেন, জীবনে এত বড় দুর্ঘটনা দেখিনি। মাঠে গরু রেখে ঘরে ফিরছিলাম, হঠাৎ শুনি বিকট শব্দ। প্রথমে ভেবেছিলাম গরুটা হয়তো বাসের সামনে পড়েছে, পরে দেখি 2 গাড়ির সংঘর্ষ, চারদিকে রক্ত আর আহত মানুষ। একসঙ্গে এত মানুষকে আহত হতে আগে দেখিনি। রফিকুল ইসলামের পাশাপাশি স্থানীয় অনেকেই ঘটনাস্থলে এসে শোক প্রকাশ করেছেন। শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সকালে সেখানে এসেছিলেন
শান্তি রানী বিশ্বাস। তিনি বলেন, রাতে খবরে দেখেছি কি ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, তাই দেখতে এলাম। এসপি ডিএমদের সরিয়ে দিলে ভোটের আগে আবার নিজের জায়গায় বসিয়ে দেব, কমিশনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে, জেলা শাসক ও পুলিশ সুপারকে নির্ভয়ে কাজ করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, কমিশন সরিয়ে দিলে নির্বাচনের পর আবার নিজের জায়গায় বসিয়ে দেবে রাজ্য। বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হচ্ছেন কারা? নাম সামনে আসতেই চমক, হইচই রাজ্য জুড়ে আলোড়ন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ। গোটা রাজ্য জুড়েই যখন গ্যাসের তীব্র সংকট, তখন আবার 1 লাফে বাড়ল সিলিন্ডারের দামও। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। কবে? বৃহস্পতিবার দিন। সূত্রের খবর, সেই বৈঠকে 26শে বিধানসভা ভোটের প্রসঙ্গ ওঠে। জেলা শাসক ও পুলিশ সুপারদের মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ভয় পেয়ে কাজ করতে হবে না। কমিশন সরিয়ে দিলে নির্বাচনের পর আবার নিজ নিজ জায়গায় বসিয়ে দেবে রাজ্য। এদিকে রাজ্যে এসআইআর শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশের পর এবার ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। বস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জরুরি নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে সব জেলা নির্বাচনী আধিকারিকদের। রবিবার থেকে ফের বৃষ্টিতে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ, ভিজবে উত্তরে এইসব জেলাও। গরম পড়ার আগে বৃষ্টিতে ভিজল 2 বঙ্গ। গতকাল বৃষ্টি পেয়েছে উত্তরে 5 জেলা, বৃষ্টি হয়েছে দক্ষিণে 6 জেলাতেও, বৃষ্টি হয়েছে কলকাতাতেও। এর মাঝে আজ শুক্রবার ও আগামীকাল দক্ষিণে বৃষ্টির সাময়িক বিরতি, ফের রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা, এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে হু হু করে। বৃষ্টি থামলেও আজ ও কাল দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পে অস্বস্তি থাকবে। সেই অস্বস্তি বাড়তে পারে শনিবার রাত থেকে, রবিবারের পর ফের কিছুটা কমবে। আজ ও কাল দক্ষিণবঙ্গে মোটের ওপর পরিষ্কার আকাশ, পশ্চিমবঙ্গের জেলা এবং উপকূলের জেলায় আংশিক মেঘলা আকাশ। পরশু রবিবার থেকে ফের বৃষ্টি, রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আজ শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকে 6 জেলাতে। আজ শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকে 6 জেলাতে। আজ শুক্রবার 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। কাল শনিবার সাময়িক বিরতি নেবে বৃষ্টি, পরশু রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। 18 বয়সী মেয়ের সঙ্গে সহবাস, বিয়ে, বিতর্ক, সেই হিরণকে সরিয়ে বিজেপি খড়গপুরের সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ। ফের দিলীপ ঘোষই হতে চলেছেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বে বৈঠকের পর এমনই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের একাধিক আসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরেই খড়গপুর সদর কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর সদর কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে এবার প্রার্থী না করার সম্ভাবনাই বেশি। পরিবর্তে ওই কেন্দ্রে আবারও দিলীপ ঘোষকে প্রার্থী করার বিষয়টি নিয়ে দলে অন্দরে জোর আলোচনা চলছে বলে খবর, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুরে খড়িদা এলাকায় বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে একটি জনসভায় যোগ দেন দিলীপ ঘোষ। সভা মঞ্চ থেকে তিনি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপিকে জেতানোর আহ্বান জানান। সভা শেষে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, পার্টি যাকে প্রার্থী করবে তাকে আমরা জিতিয়ে আনবো। এখনো ঘোষণা হয়নি কে প্রার্থী হবে, সেই সিদ্ধান্ত দলই নেবে। দিল্লি বৈঠকের পর খড়গপুর সদর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক চর্চা আরো তীব্র হয়েছে। এখন নজর বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণার দিকে। এলপিজি নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু লোক, কিন্তু গ্যাসের সংকট নিয়ে মুখ খুললেন মোদী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এদেশে এলপিজি সংকট চরমে উঠেছে। রান্না গ্যাসের সিলিন্ডার পর্যাপ্ত না থাকায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে বিক্ষোভ। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এবার এনএক্সটি 2026 সম্মেলনে এলপিজি ক্রাইসিস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, আজকাল এলপিজি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কিছু মানুষ আছে যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, নিজেদের এজেন্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা রয়েছে। এই মুহূর্তে আমি ওদের নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না, কিন্তু এইটুকু অবশ্যই বলবো, এরকম করে ওরা জনগণের সামনে নিজেদের বের করেই ফেলছে। গোটা দেশেরই বড় ক্ষতি হয়েছে। আর যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, কোনো দেশ তা থেকে পার পায়নি। কম বেশি মাত্রায় প্রত্যেক দেশে এই সংকটের শিকার হয়েছে। ভারতও এই সংকট থেকে বেরোতে কোনো চেষ্টা করতে বাদ রাখেনি। আর আমরা আলাদা আলাদা পথে চেষ্টা করছি। গত কয়েকদিনে একাধিক দেশের সঙ্গে আমার কথা হয়েছে। সরবরাহে যে বাধা এসেছে, সেখান থেকে আমরা কিভাবে সমাধান পাবো, এই নিয়েও আমরা অবিরত চেষ্টা করে চলেছি।
টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই। ইরানের সঙ্গে শীঘ্রই সংঘর্ষ শেষের ইঙ্গিত ট্রাম্পের। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইরান ও ইসরায়েল আমেরিকা দুপক্ষই একে অপরকে টার্গেট করে সমানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান এবং ইসরায়েল আমেরিকা দুপক্ষই একে অপরকে টার্গেট করে সমানে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ভারতে তেল গ্যাস নিয়ে সংকটে পরিবেশ তৈরি হয়েছে। এই আবহে দ্রুত যুদ্ধের সমাপ্তি কামনা করছেন সকলেই। কিন্তু আদৌ কি এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে? এ নিয়ে নানা চর্চার মধ্যে এবার বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার তিনি ইঙ্গিত দেন ইরানের সঙ্গে চলতে থাকা যুদ্ধ শীঘ্রই শেষ হবে। কারণ তার দাবি, নাগারে সামরিক হামলার পর ইরানে টার্গেট করার মতো আর কিছুই পড়ে নেই। অ্যাক্সিওসের সঙ্গে ফোনে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ দারুণ চলছে, আমরা টাইম টেবিলের অনেক আগে এগিয়ে গেছি। আমরা যতটা ক্ষতি করা সম্ভব বলে ভেবেছিলাম তার থেকেও বেশি ক্ষতি করতে পেরেছি, এমনকি প্রকৃত 6 সপ্তাহের পরিকল্পনা থেকেও। এই দ্বন্দ্বের টাইমলাইন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি যখন শেষ করতে চাইবেন তখন শেষ করে দিতে পারেন। তার কথায় ছোটখাটো এটা ওটা যে কোনো সময় আমি এটা শেষ করতে চাই, এটা শেষ হবে। অথচ ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধের 12তম দিনেও চলছে লাগাতার হামলা পাল্টা হামলা। কোনো পক্ষই থামতে রাজি নয়। দুপক্ষই দাবি করছে যুদ্ধে তারাই এগিয়ে। অন্যদিকে বুধবারও তেল আভিভ সহ ইসরায়েলে একাধিক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকে বাগদাদে আমেরিকার দূতাবাসে আঘাত এনেছে তেহরানের ড্রোন। ইরানের ড্রোন হামলায় আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের অন্যতম বড় তৈল শোধনাগার রুয়েস বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। হঠাৎ করে যুদ্ধের অভিমুখ যেন ঘুরে গেছে জ্বালানির দিকে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকার আক্রমণ যতদিন না বন্ধ হবে, পারস্য উপসাগর দিয়ে 1 লিটার তেলও ছাড়া হবে না।